আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন বিডির পক্ষ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনার বিষয় হলো এসএসসি রসায়ন অধ্যায় 6 মৌলের ধারণা। আমি লেকচার 1 অর্থাৎ গত লেকচারে মৌলের ধারণা সম্পর্কে আংশিক পড়িয়েছি। আজকে মৌলের ধারণা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে বাকি যে টপিকটুকু আছে সেই টপিকটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো ক্লাস শুরু করি। দেখো, আমি গতদিন দুইটা সংজ্ঞা দিয়েছিলাম। প্রথমে বলছিলাম যে মোল হচ্ছে কি রাসায়নিক পদার্থ পরিমাপের একক। যদি এটাকে আমরা রাসায়নিক যে পদার্থগুলো থাকে সাধারণত আমরা জানি পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক পদার্থ আর কি যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ হলে তার ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক ভর, আর যৌগিক পদার্থ হলে তার ক্ষেত্রে আমরা কি জানি আণবিক ভর। তাহলে মৌলিক পদার্থের ক্ষেত্রে পারমাণবিক ভরকে আর যৌগিক পদার্থের ক্ষেত্রে আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তখন সেটাকে আমরা কি বলবো? মোল বা এক মোল বলবো। এখন গ্রাম এককে প্রকাশ করলে সেটাকে আমরা মোল বলতে পারি, আর মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর, যৌগের ক্ষেত্রে আণবিক ভর, এভাবে দুইটা সংখ্যা দেওয়া যায়। আরেকটা সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে। সেই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা এরকম যে কোনো পদার্থের, লিখে নাও সংজ্ঞাটা, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 গুণন 10⁻23T অণু পরমাণু আয়ন বা ইলেকট্রন থাকবে তাকে মোল বা এক মোল বলে। একটু খেয়াল করে দেখো, আমি কি বললাম? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, তাহলে পরিমাণটা কি? যেমন আমরা গত লেকচারে দেখছি, যেমন সোডিয়ামের পরিমাণ বলতে আমরা বুঝি সোডিয়ামের 23 গ্রামকে, কারণ সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 23 গ্রাম হচ্ছে তার পরিমাণ, মোলের পরিমাণ, তাই না? কারণ 23 গ্রাম মানে আমরা কি লিখতে পারি? 23 গ্রাম মানে কি লিখতে পারি? 1 মোল। 23 গ্রাম মানে কি লিখতে পারি? 1 মোল। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তার এই যে বলছে যে পরিমাণ, সোডিয়ামের ক্ষেত্রে পরিমাণটা হলো কত গ্রাম? 23 গ্রাম, 1 মোল। এই যে খেয়াল করে দেখো, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, এই পরিমাণটা কোন পরিমাণ? তার পারমাণবিক ভর। মৌল হলে তার পারমাণবিক ভর। আর যদি যৌগ হয়, যেমন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44 গ্রাম। তার 44 গ্রামে হচ্ছে 1 মোল। তাহলে এই যে ভরটা, এই ভরটা দেখো তো, এই ভরটা কি এর আণবিক ভর না? কার্বন ডাই অক্সাইডের কি ভর? কার্বন ডাই অক্সাইড কি ভর? আণবিক ভর। আর এই ভরটা সোডিয়ামের কি ভর? পারমাণবিক ভর। তাই কি না কও? তাই কি না? তো মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক ভরের একটা নির্দিষ্ট পরিমাণ। ভর শুধু আগে 23 দ্বারা তো কিছু বুঝতাম না, বা 44 দ্বারা বুঝতাম না, ওই জন্য আমরা কি করলাম? গ্রাম এককে প্রকাশ করলে তখন সেটাকে আমরা মোল বলতেছি, তাই না? তাহলে এখন 23 গ্রাম মানে একটা পরিমাণ বোঝাচ্ছে, এই 44 গ্রাম মানে কি একটা পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এই পরিমাণটা কি? সেটা ছিল সোডিয়ামের পারমাণবিক ভর ছিল, আর এই পরিমাণটা কার্বন ডাই অক্সাইডের কি ছিল? আণবিক ভর ছিল। তাহলে এইখানে যেটা বলছে যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, এই যে পরিমাণটা কি? মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক ভর, আর যৌগের ক্ষেত্রে তার আণবিক ভর। বুঝছো কিনা কও? মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক ভর, এই যে পরিমাণটা মানে কি? মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক ভর, আর যৌগের ক্ষেত্রে তার আণবিক ভরের গ্রামে পরিমাণ। কিসে পরিমাণ? গ্রামে। কারণ কি, গ্রাম এককে প্রকাশ না করলে তুমি তো একে তো মোল বলতে পারতেছো না। বুঝছো কি কথা? বা গ্রাম বা কোনো একক যদি না থাকে তাহলে 23 শুধু দ্বারা কিছু বোঝায় না, 44 দ্বারা শুধু কিছু বোঝায় না। শুধু 44 মানে কি? কিছু বুঝি? একটা সংখ্যা মাত্র, কিন্তু ওটা কোনো পরিমাণ বোঝাচ্ছে না। এই জন্য আমাদের কি গ্রাম এককে প্রকাশ করতে হচ্ছে।
গ্রাম এককে প্রকাশ করলে ওটাকে আমরা কি বলতে পারছি, মোল বা এক মোল। কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, তাহলে যে পরিমাণটা বলতে আমরা বুঝলাম মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর আর যৌগের ক্ষেত্রে আণবিক ভর। মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর আর যৌগের ক্ষেত্রে আণবিক ভর। যৌগিক পদার্থ হলে সেটা তার ক্ষুদ্রতম কণাকে কি বলে, অণু বলে। আর এই পরমাণুটা কি মৌলিক পদার্থ না, তাই না? অণুটা কি যৌগিক পদার্থ। একটা সোডিয়াম, তাই না? আমরা একটা সোডিয়াম নিচ্ছি না, তার ভর 23 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত গ্রাম, 44 গ্রাম। তার মানে এখানে 1 অণু কার্বন ডাইঅক্সাইড আছে। এর সামনে যদি 2 থাকে 2 অণু, 3 থাকলে 3 অণু, সামনে যেটা থাকে সেটা তার অণু বোঝায়। এখানে কিচ্ছু নাই, মানে কি 1 অণু আছে, তাই না? 1 অণু কার্বন ডাইঅক্সাইডের ভর কত গ্রাম, 44 গ্রাম। তাহলে এইটা কি অণু না? আর এইটা সোডিয়ামের কয়টা পরমাণু, একটা পরমাণু না? তাহলে এটা কি পরমাণু না? এটা মৌলিক পদার্থ, আর এটা কি যৌগিক পদার্থ। তাহলে তুমি দেখো, তাহলে এই যে এইটা হলো না, এই যে পরমাণু বলতে মৌলিক পদার্থের এই যে ক্ষুদ্রতম কণা যেটা আছে সেটা, আর অণু বলতে কি বোঝাচ্ছি, যৌগিক পদার্থের এই যে এক যে অণু আছে যেটা এই ক্ষুদ্রতম ওটা সেটা, তাই না? এটা যৌগিক পদার্থ আর এটা মৌলিক পদার্থ। তার মানে অণু বলতে এই যে পরিমাণ বলতে, অণু বলতে বোঝাবে তার আণবিক ভরটা, এই যে পরিমাণ, অণুর যে পরিমাণ। খেয়াল করো সংজ্ঞাটা ভালো করে খেয়াল করো। অণুর কোনো বলছি যে কোনো পদার্থের যে পরিমাণ, তা পদার্থটা যে যৌগিক হয় তাহলে এই অণুর পরিমাণটা বোঝাবে, যৌগিক হলে অণুর পরিমাণ বোঝাবে। তাহলে অণুর ক্ষেত্রে তার আণবিক ভরটা তার পরিমাণ, না বোঝো নাই কাউ? যেহেতু যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ মানে অণু, তাহলে অণুর পরিমাণ বলতে বোঝাবে যৌগিক পদার্থের যে আণবিক ভর সেই পরিমাণটা। আর পরমাণুর যে পরিমাণটা বোঝাবে, পরমাণুর পরিমাণ বলতে কি বোঝাবে, পরমাণুর পরিমাণ বলতে কি বোঝাবে, এই যে পরমাণুর যে পারমাণবিক ভরটা মৌলিক পদার্থের, মৌলিক পদার্থের এটা পরমাণু না, পরমাণুর যে পারমাণবিক ভরটা এইটা পরমাণুর পরিমাণ বোঝাবে। কি বোঝা নাই গাও? তাহলে আমরা এখানে যেটা বললাম যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, সেটা যদি যৌগিক পদার্থ হয় তার আণবিক ভরের যে গ্রাম এককে আসবে মান সেটা, আর যদি মৌলিক পদার্থ হয় তাহলে তার পারমাণবিক ভরের গ্রাম এককে যেটা আসবে সেইটা। অর্থাৎ অণু এবং পরমাণু বলতে বোঝাচ্ছি আমরা যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থের গ্রাম এককে যে পরিমাণটা। ঠিক আছে, এখন দেখো এরপরে আয়নের কথা আমরা বলতেছি। আয়ন কি, আয়ন কি? আয়ন হলো ইংরেজিতে বলা হয় এটাকে চার্জ। তো আয়ন কি? যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করা হয় তখন সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে এইখানে এই যে পজিটিভ একটা আয়ন পাইলাম, একটা আয়ন পাইলাম না? তো এরকম আয়ন থাকতে পারে। সেই আয়নের ক্ষেত্রে আয়নের যে ভর পাবো, এখন এই আয়নের যেটা ভর হবে সেটা। তো সাধারণত মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন শেষ থেকে যখন চলে যায় তখন কিন্তু প্রোটনের কোনো ইয়া হয় না, কি বলে, ঘাটতি হয় না নিউক্লিয়াসে। প্রোটন কিন্তু ঠিকই থাকে, প্রোটন একটা বেশি থাকে যার কারণে কিন্তু কি হয়, প্লাস হয়। আর এর ক্ষেত্রে নিউটনের কিন্তু কোনো ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে নিউটনের সংখ্যার কোনো কম বেশি হয় না, নিউটনের সংখ্যার কোনো কম বেশি হয় না। ইলেকট্রন যখন আদান প্রদান করবা নিউটনের সংখ্যার কোনো কম বেশি হবে না। তার মানে এই এই যে মৌলিক পদার্থটা আছে এই পদার্থের ভিতরে যা ভর ছিল প্রোটন নিউটনের ভর, এই দুটার সমষ্টি কি তার পারমাণবিক ভর। তো যখন একটা পদার্থ চার্জিত হবে তখন তার ভরের কিন্তু কম বেশি হচ্ছে না, হচ্ছে কি, হচ্ছে না। তাহলে এখানে কিন্তু দেখো সোডিয়াম 23 গ্রাম, যদি আমরা জানি যে সোডিয়াম 23 গ্রাম, তাহলে এই সোডিয়ামটা কিন্তু তাদের চার্জের পরিমাণও কিন্তু 23 গ্রাম আছে, আছে না? আছে কিনা কম? আচ্ছা, এবার খেয়াল করো, এই প্লাস চার্জ যদি হয় তাহলে সেটা প্রোটনের পরিমাণটা বোঝায়। কিসের পরিমাণটা বোঝায়? প্রোটন। প্লাস চার্জ মানে কি, একটা প্রোটন। প্লাস চার্জ মানে কি, একটা প্রোটন। আর আমরা একটা প্রোটনের ভর কিন্তু পড়ে আসছি যে 1.673 গুণন 10⁻²4 গ্রাম। পড়ছি কিনা বলো তো? পড়ছি। আচ্ছা, তাহলে এই আয়নটা বলতে ধনাত্মক আয়ন যদি হয়, ধনাত্মক আয়ন যদি হয় তাহলে তার পরিমাণ হবে কত, 1.673 গুণন 10⁻²4 গ্রাম। আর যদি ঋণাত্মক আয়ন হয়, যেটাকে আমরা এই যে ইলেকট্রন বলতেছি, যেখানে ইলেকট্রনটা, এটা তো গেল আয়নের পরিমাণ। আর ইলেকট্রন যদি হয়, ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভর জানি কিনা বলো তো? ইলেকট্রনের ভর কত? 9.11 গুণন 10⁻28 গ্রাম। বুঝছো কিনা কও? কি সমস্যা আছে? তাহলে এটা যদি আবার এখানে ভাবতে পারো যে এটা তো হচ্ছে পজিটিভ আয়ন, তাই না? নেগেটিভ আয়ন কি? আর নেগেটিভ আয়ন হলে তখন তো ইলেকট্রন আসে, তাই না? তখন ইলেকট্রনের যে ভরটা এটাই হবে নেগেটিভ আয়নের ভর। ঠিক আছে, না বোঝো নাই কও? আচ্ছা, এই হলো মোটামুটি এই সংজ্ঞার ব্যাখ্যা। দেখো তাহলে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, যে পরিমাণ বলতে বোঝাবে মৌলের পারমাণবিক ভর, যৌগের আণবিক ভর, আয়ন হলে আয়নের ভর, ইলেকট্রন হলে ইলেকট্রনের ভর। ঠিক আছে, এই পরিমাণ সবগুলা যখন গ্রাম এককে প্রকাশ করব, আমি এইগুলোকে সিরিয়ালি নিচে লিখে রাখতেছি বোঝার সুবিধার জন্য।
দেখো ওয়ান মোল পজিটিভ আয়ন, তার মানে আমরা কত বলতে পাচ্ছি 1.673 গুণন 10⁻24 গ্রাম, তাই না? এটা না? আর যদি 1 মোল পরিমাণ ইলেকট্রন হয়, সরি এখানে তো মোল আগে বলবো না, একটি প্লাস আয়ন, তারপরে একটা ইলেকট্রন এর ভর কত 9.11 গুণন 10⁻28 গ্রাম, তাই না? তাহলে দেখো এখানে দেখো মৌলিক পদার্থের গ্রাম একক, তাই না? গ্রাম একক না, যৌগিক পদার্থের গ্রাম একক, আয়ন যেটা আছে এই আয়নেরও এটা কি গ্রাম একক, আর ইলেকট্রন যেটা আছে এই ইলেকট্রনের এটা কি আছে গ্রাম একক। তাহলে আমরা তো জানি যদি গ্রাম এককে প্রকাশ করি বা গ্রাম হয় তাহলে সেটাকে আমরা কি মোল বলতে পারি না? তাহলে এই পরিমাণগুলো এদের জন্য হবে মোল বা 1 মোল, ঠিক আছে? এদের জন্য হবে মোল বা 1 মোল। তার মানে সোডিয়ামের জন্য 23 গ্রাম হচ্ছে তার 1 মোল, সোডিয়ামের জন্য 23 গ্রাম হচ্ছে তার 1 মোল। কার্বন ডাইঅক্সাইডের জন্য 44 গ্রাম হচ্ছে তার 1 মোল। যে কোনো পজিটিভ আয়নের জন্য 1.673 গুণন 10⁻24 গ্রাম, এই পরিমাণের জন্য সেই পদার্থের হবে তো সেটা 1 মোল। আর ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের ভর 9.11 গুণন 10⁻28 গ্রাম, এটা হচ্ছে যে কোনো ইলেকট্রনের জন্য তার মোল। বুঝছো কিনা কও? বুঝছো? পদার্থ ভিন্ন হলে তার পরিমাণ ভিন্ন হবে, কিন্তু ওই আণবিক ভর বা পারমাণবিক ভরটাই তার কি নির্দেশ করবে? মোল নির্দেশ করবে। কি নির্দেশ করবে? মোল নির্দেশ করবে। এই 1 মোল হলে এখানে আবার অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা জানি, সেটা হচ্ছে 6.023 গুণন 10⁻23 টি, ঠিক আছে? তাহলে যদি কোনো পদার্থের 1 মোল হয় তাহলে 1 মোল মানে আমরা কতটি বলবো? 6.023 গুণন 10⁻23 টি। এখন এইটা যদি মৌলিক পদার্থ হয় তাহলে আমরা বলবো এতটি পরমাণু, এতটি নিচে লিখি, এতটি পরমাণু। যদি সেটা যৌগিক পদার্থ হয় তাহলে আমরা বলবো এতটি কি অণু। যদি সেটা আয়ন হয় তাহলে আমরা বলবো এতটি আয়ন, এই 6.023 গুণন 10⁻23 টি আয়ন। যদি সেটা ইলেকট্রন হয় তাহলে বলবো এতটি ইলেকট্রন, এতটি কি ইলেকট্রন। বুঝছো কিনা কও? তাহলে 1 মোলে কনভার্ট করার পর 1 মোল আসলে আমরা বলতে পারবো 1 মোল মানে কতটি? 6.023 গুণন 10⁻23 টি। এটা একটা ধ্রুব সংখ্যা, সবার জন্য এতটি। বুঝছো? তাহলে 1 মোল মানে আমরা বলতে পারবো তাহলে 6.023 গুণন 10⁻23 টি। এখন যদি সেটা মৌলের বা মৌলিক পদার্থের বা পরমাণুর ক্ষেত্রে 1 মোল হয় তাহলে এতটি পরমাণু হবে, ঠিক আছে? আর যদি যৌগিক পদার্থের বা যৌগের ক্ষেত্রে যদি মোল হয়, যৌগের ভরের দ্বারা মোল হয়, তাহলে যৌগের ক্ষেত্রে বলবো এতটি অণু আছে। আর যদি আয়ন হয় তাহলে বলবো এতটি আয়ন আছে। যদি সেটা ইলেকট্রনের জন্য হয় তাহলে আমরা বলবো যে এতটি কি আছে? ইলেকট্রন আছে। ক্লিয়ার কিনা এখন বলো তো? ক্লিয়ার আমরা? তাহলে যদি মৌলের ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে গ্রাম এককে প্রকাশ করে যদি মোল পাই তাহলে ওই মোল মানে বলবো এতটি পরমাণু। কেন? কারণ আমরা পরমাণুর মোল আসছি, তাই না? এই পরমাণুর মোল আসছি না, তাহলে আবার এই সংখ্যাটাকে, ওটা তো ধ্রুব সংখ্যা সবার জন্য সমান, তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটা হচ্ছে তাহলে এতটি পরমাণুর সংখ্যা। কিসের সংখ্যা? পরমাণুর। যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যদি মোল পাই তাহলে এটাকে অণু হচ্ছে না, তাহলে আমরা বলবো এই সংখ্যাটা তাহলে এতটি অণুর সংখ্যা। যদি আয়নের ক্ষেত্রে পাই তাহলে এটা আয়নের জন্য আসছে না, তাহলে আমরা বলবো যে এতটি কি আছে? আয়ন আছে। যদি আমরা ইলেকট্রনের জন্য পাই তাহলে এখানে কি ইলেকট্রনের জন্য মোল আসছে না, তখন আমরা বলবো যে এতটি কি আছে? ইলেকট্রন আছে। অর্থাৎ এই পরিমাণটা সবার জন্য, এই পরিমাণটা সবার জন্য ধ্রুব, এই পরিমাণটা সবার জন্য ধ্রুব। এই সংখ্যাটাকে বলা হয় কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে কার সংখ্যা বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা। 6.023 গুণন 10⁻23 টি অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন যেটাই আমরা লিখলাম, এই সংখ্যাটা, এই ধ্রুব সংখ্যাটা যেটা সবার জন্য সমান, এই সংখ্যাটা কার সংখ্যা? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রো এই সংখ্যাটা কিন্তু নিজে আবিষ্কার করেনি। এই সংখ্যাটা তিনি শুধু তার একটা সূত্র দিয়েছিলেন। সূত্র ছিল এরকম যে
সময় আয়তনের সকল পদার্থে সমান সংখ্যক কি থাকে? অণু থাকে। সময় আয়তনের সকল পদার্থে সমান সংখ্যক কি থাকে? অণু থাকে। কিন্তু এই যে পরিমাণটা কতটুকু অণু থাকে বা কি পরিমাণ থাকে, এই পরিমাণটা তিনি বলতে পারেন। তবে ওনার এই সূত্র আবিষ্কারের পর অনলাইন প্ল্যাটফর্ম উইকিপিডিয়া, যেমন আমাদের গুগল আছে, ক্রোম ব্রাউজার আছে, এরকম উইকিপিডিয়াও কিন্তু অনলাইন একটা প্ল্যাটফর্ম। এই অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন উদ্যোগ নিয়ে ওই উইকিপিডিয়ার লোকজনেরা তখন এটাকে উদ্যোগ নিয়ে এই সংখ্যাটা আবিষ্কার করেন। এবং যেহেতু অ্যাভোগাড্রো সূত্র প্রণয়ন করেছিলেন তার আগেই, এই জন্য তার সম্মানার্থে এই সংখ্যাটা তার নামেই নামকরণ করেন। এই সংখ্যাটার নাম তখন থেকেই বলা হয় যে এটা হচ্ছে কার সংখ্যা? অ্যাভোগাড্রোর সংখ্যা। কিন্তু মূলত অ্যাভোগাড্রো আবিষ্কার এই সংখ্যাটা করেনি। এই সংখ্যাটা আবিষ্কার করছে কে? উইকিপিডিয়া। কে আবিষ্কার করছে? উইকিপিডিয়া। তারা অ্যাভোগাড্রোর সম্মানার্থে বলেন যে এইটা কার সংখ্যা? অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে কোনো পদার্থের যদি 1 মোল পরিমাণ আমরা জানি কতটুকু, তাহলে বলতে পারবো, এদিকে খেয়াল করো, মনোযোগ দাও। কোনো পদার্থে যদি আমরা 1 মোল পরিমাণ বের করতে পারি, 1 মোল পরিমাণ কতটুকু বের করতে পারি, তাহলে আমরা বলবো এই এতটুকু পরিমাণের মধ্যে সবার জন্যই কতটি আছে? 6.03 × 10⁻23 টি আছে। এখন সেটা যদি মৌলিক পদার্থ হয় বা পরমাণু হয় তাহলে এতটি পরমাণু আছে। সেটা যদি যৌগিক পদার্থ হয় বা অণু হয় তাহলে এতটি কি আছে? অণু আছে। সেটা যদি আয়ন হয় তাহলে বলবো এতটি আয়ন আছে। সেটা যদি ইলেকট্রন হয় তাহলে বলবো কি এতটি ইলেকট্রন আছে। বুঝছো কি? এখন আমরা এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে সেটা দেখবো, তাহলে ধারণাটা আরো আমরা ক্লিয়ার হতে পারবো। দেখো সংখ্যাটা বুঝছো সবাই? দেখো এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি। এইটা মনে রাখলে তুমি এই অধ্যায়ের যত এই টাইপের ম্যাথ আছে সবগুলো করতে পারবা। সংখ্যাটা লাগবে আরো। দেখো একটা কথা আমরা লিখতে পারি, কমন একটা কথা, পরমাণু হোক, অণু হোক, আয়ন হোক বা ইলেকট্রন হোক, যাই হোক না কেন, এদের গ্রাম এককে ভর ইকুয়াল কি? 1 মোল। ইকুয়াল কি বলো? 1 মোল। একটু আগে দেখলাম না, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তখন সেটা কি হচ্ছিল? 1 মোল হচ্ছিল, তাই না? তখন সেটা কি হইতেছিল? 1 মোল। অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তখন সেটা কি 1 মোল হচ্ছিল। আয়নের ক্ষেত্রে গ্রামে প্রকাশ করলে সেটা কি 1 মোল হইতেছিল, তাই না? আবার ইলেকট্রনের ক্ষেত্রে যখন গ্রামে প্রকাশ করছি তখন সেটা কি 1 মোল বলছিলাম না? তাহলে আমরা বলতে পারি না পরমাণু হোক, আয়ন হোক, ইলেকট্রন হোক, এদের গ্রাম এককে যে ভরটা পাবো সেটা মানে 1 মোল। কি কোনো সমস্যা আছে? আর এই 1 মোল হলে আমরা কি নির্দিষ্ট পরিমাণ কত বলতে পারি? 6.023 × 10⁻23 টি। এটা বলতে পারি কিনা বলো? পারি বলতে? হ্যাঁ, এইটা যদি জানি তাহলে আমরা এইখানকার যত টাইপের অঙ্ক হবে সবগুলো আমরা করতে পারবো। খেয়াল করো কিভাবে। প্রথম একটা প্রশ্ন দেই মৌলিক পদার্থ থেকে, তারপরে যৌগ দিয়ে দিব। আচ্ছা, যে কোনো একটা মৌলের নাম বলো তো। ম্যাগনেসিয়াম। আচ্ছা, গ্রাম এককে আগে নেই। কত গ্রাম নিব ম্যাগনেসিয়ামের বলো? 50 গ্রাম। খেয়াল করে দেখো 50 গ্রাম ম্যাগনেসিয়াম এ কতটি পরমাণু আছে? এটা কি মৌলিক পদার্থ না? পরমাণু আছে। এখানে তোমাকে এই কোশ্চেনটা করলো, ধরো যে 50 গ্রাম ম্যাগনেসিয়ামে কতটি কি আছে? কি আছে? পরমাণু আছে। তাহলে এবার দেখো তো তোমার এই যে এখানে গ্রাম এককটা, এই যে গ্রাম এককটা, এটা কিসের গ্রাম একক? পরমাণুর গ্রাম এককটা বলছে না? তাহলে আর তোমাকে কি করতে হবে? পরমাণুর যে মানটা তুমি যেটা জানো, ভরটা যেটা জানো, আর পারমাণবিক ভর, ওইটাকে কি করবে? আগে গ্রাম এককে প্রকাশ করবে। ওটাকে কি করবে? আগে গ্রাম। তাহলে গ্রাম এককে প্রকাশ করলে তুমি বলতে পারবা যে কি 1 মোল। আর 1 মোল মানে তুমি কি জানো? এতটি। বুঝছো কিনা দেখো তো, একদম সিরিয়ালি কিন্তু সব চলে যাবে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা প্রথমে যদি মৌলিক পদার্থ হয় তাহলে পারমাণবিক ভর লিখবো, যদি যৌগিক পদার্থ হয় তাহলে তার কি লিখবো? আণবিক ভর লিখবো। তাহলে এখানে দেখো এটা একটা মৌলিক পদার্থ, তাহলে আমরা এটার কি লিখবো? পারমাণবিক ভর লিখবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ম্যাগনেসিয়াম এর পারমাণবিক ভর কত গ্রাম বলো তো? 24। আমরা জানি 24, তাই না? জানি কি 24। 24-এ যখন গ্রাম এককে প্রকাশ করলাম, এই যে পরমাণুকে যখন গ্রাম এককে প্রকাশ করলাম, তখন এটাকে কি বলবো? 1 মোল বলবো। বুঝছি কিনা কত? আর 1 মোল হলে মানে কতটি জানি? 6.023 × 10⁻23 টি। জানি কিনা কও? এখন এটা কি হবে? এটা কি পরমাণু না? তাহলে এখানে হবে পরমাণু। বুঝছো কিনা কও?
সমস্যা আছে কোনো? হ্যাঁ, এখন এখানে দেখতে হবে, এখানে দেখো তো গ্রাম আছে আর চাইছে কি টি, চাইছে কত টি, এটা চাইছে। এই লাইনের মধ্যে দেখো তোমার এই যে 24 গ্রাম, এটা ম্যাগনেসিয়ামের 24 গ্রাম, আর মোল কিন্তু চায় না, এখানে কি মোল চাইছে, তাহলে মোলটা লাগবে না, 24 গ্রাম আর কি চাইছে, টি চাইছে, এই দুইটা দিয়ে তোমাকে ঐকিক নিয়মে কি করতে হবে, সাজাই নিতে হবে। আমরা জানি যে পরিমাণটা চাই বের করতে হয় সেটাকে ডান দিকে রাখতে হয় ঐকিকের নিয়ম, আর যেটা দেওয়া থাকে সেটাকে কোন দিকে রাখতে হয়, বাম দিকে। তাহলে আমরা এখানে সাজানোর জন্য এই গ্রামটাকে রাখবো বাম দিকে, আর এই টিটাকে রাখবো কোন দিকে, ডান দিকে। তাহলে আমরা এটাকে সাজায় লিখলে এরকম পাবো, দেখো সাজায় লিখলে এমন পাবো 24 গ্রাম, কার হিসাব করতেছি, ম্যাগনেসিয়ামের না, কার হিসাব করতেছি, ম্যাগনেসিয়াম। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম এ পরমাণু আছে, পরমাণু আছে। আচ্ছা, এটা পরমাণুটা পরে লিখি। 24 গ্রাম ম্যাগনেসিয়াম এ আছে কতটি, 6.023 গুণন 10⁻23 টি। এটা কি মৌলিক পদার্থ বা পরমাণু না? তাহলে এখানেও কি লিখবো, পরমাণু। বুঝছো কিনা কও? ঠিক আছে, বুঝছো এই কথাটার অর্থ বুঝছো? 24 গ্রাম ম্যাগনেসিয়াম এ আছে 6.0, এই যে 24 গ্রামে এতটি, 6.03 গুণন 10⁻23 টি। এটা যেহেতু মৌলিক পদার্থ বা পরমাণু, এই জন্য পরমাণু। বুঝছি কি? বুঝছি? এবার দেখো কত গ্রামে আমাকে বের করতে হবে, 50 গ্রামে। তাহলে ঐকিক নিয়মের নিয়ম কি, এই যত গ্রাম আগে থাকে ওটা লেখার পরে আগে 1 গ্রামে কত বের করে নিতে হয়, তারপরে যত গ্রামে চাই সেটা বের করতে হয়, তাই না? তাহলে আমরা ঐকিক নিয়মে কি করব, 1 গ্রাম ম্যাগনেসিয়াম এ আছে, কি হবে, 24-এর থেকে 1 ছোট, ছোট যদি হয় তাহলে কি হয়, ভাগ হয়, তাহলে এটা গিয়ে কি হয়, ভাগ হয়। তাহলে উপরে যা আছে তাই থাকবে, 6.023 গুণন 10⁻23 ভাগ হচ্ছে কত, 24। বুঝছো কিনা কও? এতটি পরমাণু। এবার খেয়াল করো কত গ্রামে আমাকে বের করতে বলছে, 50 গ্রামে। তাহলে আমি এখানে লিখবো 50 গ্রাম ম্যাগনেসিয়াম এ আছে, তাহলে কি হবে, 6.023 গুণন 10⁻23 গুণন 50 ডিভাইডেড কত নিছে, 24 ছিল 24। বুঝছো কিনা কও? তাহলে এতটি পরমাণু। বুঝছো? কথা বলে না। এবার খেয়াল করো এই এই হিসাবটা করে তুমি যতটুকু পাবা এটাই হচ্ছে কত গ্রামে, এটাই কত গ্রামের জন্য, 50 গ্রামে কিসের সংখ্যা, পরমাণুর সংখ্যা। বুঝছো? এখন এই হিসাবটা করে দেখো তো কত আসে, কত আসে, 1.25 গুণন 24 এতটি পরমাণু। বুঝছো সবাই? হিসাবটা ঠিক করে করিও, নাহলে কিন্তু ভুল হবে, আমি তো হিসাব করতেছি না। দেখো, হ্যাঁ দেখো এই পর্যন্ত কোনো অসুবিধা কারো বলো তো, আছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, মিশাই দেই এটা। এবার তাহলে সেম দুইটা বাড়ির কাজ দিচ্ছি, এই দুইটা করে নিয়ে আসিও। এটা মিশাই দেই, এটা তো হয়েছে, হয়েছে না? হ্যাঁ, এখন প্রশ্নটা, বাড়ির প্রশ্নটা তোমরাই তৈরি করে নাও। বলো কত গ্রামের জন্য নিবা, বলো। 80 গ্রামের জন্য। 80 গ্রাম কোন কোন পদার্থ নিবা, মৌলিক নাও, কোনটা নিবা? আবার ইয়া নিও না, দ্বীপ যেগুলো অনুগঠন করে ওগুলা নিও না, দ্বীপ পরমাণু 4 পরমাণু নিও না, ওগুলা বাদ দিয়ে বলো। নিঃসিরগাশক কি হয় হোক তুমি নাও, অ্যালুমিনিয়াম। দাঁড়াও একটা নিয়ে আগে, অ্যালুমিনিয়াম এ কতটি পরমাণু আছে? আচ্ছা, আরেকটা বলো, বলো। সালফার কত গ্রামে নেব, 100 গ্রামে। আচ্ছা, 120 দিলাম। 120 গ্রাম সালফার এ কতটি পরমাণু আছে, আরেকটা দিই, বলো। 72 গ্রাম। 72 গ্রাম কি সেটা, কোন মৌলের জন্য? সিলিকন। আচ্ছা, হলো সিলিকন। সিলিকনে কতটি পরমাণু আছে? তাহলে এই তিনটা বাড়ির কাজ করে নিয়ে এসো, পাবা না কত? একদম সহজ। প্রথমত কি করবা, এই অ্যালুমিনিয়ামের কথা বলছি, তাহলে ওর আগে পারমাণবিক ভর লিখবা, লিখে ওটাকে কি করবা, গ্রাম এককে প্রকাশ করবা। গ্রাম এককে প্রকাশ করলে তুমি কি লিখতে পারবা, 1 মোল। আর 1 মোল মানে কি লিখবা, 6.023 গুণন 10⁻23 টি। যেহেতু এটা মৌলিক পদার্থ বা পরমাণু, তার মানে তুমি লিখবা কি, পরমাণু। বুঝছো? কি লিখবা, পরমাণু। তারপরে ঐকিক নিয়ম সাজাবা, যত গ্রাম বের হবে এত গ্রামে আছে এতটি পরমাণু, 1 গ্রামে আছে কতটি পরমাণু, আর যত গ্রাম বললো এখানে 80 গ্রাম, 120 গ্রাম, 72 গ্রাম, যেটাই দেখ না কেন এত গ্রামে আছে কতটি। বুঝছো না, সমস্যা কত? আচ্ছা, তাহলে এইটার একটা আমি ফরম্যাট সাজায় দেই। এই প্রশ্নটা এরকম করে থাকতে পারে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত গ্রাম দিয়ে দিল, এত গ্রাম, ঠিক আছে।
আর এইখানে মৌলিক যে পদার্থটা আছে, মৌলিক পদার্থটা এখানে তোমার একদম হাইড্রোজেন থেকে ওগানেশন পর্যন্ত প্রশ্ন সাজাইতে পারে। বুঝছো? কি করতে পারে, 1 গ্রাম থেকে ইনফিনিটি পর্যন্ত, যত গ্রাম, 2 গ্রাম, 4 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 20 গ্রাম, 500 গ্রাম, 100 কোটি গ্রাম, যা আছে, যা মন চাই দিতে পারে। বুঝছো? তাহলে এত গ্রাম, আর এইখানে মৌলিক পদার্থের মধ্যে যে কোনো মৌলিক পদার্থ দিতে পারে। বললো যে এখানে বা এই পরিমাণ পদার্থটার মধ্যে কতটি কি আছে, পরমাণু আছে। কতটি কি আছে, পরমাণু আছে। দেখো তাহলে এখন প্রশ্ন তুমি জানিয়ে গেলে, প্রশ্ন ফাঁস, তাই না? কি প্রশ্ন করবে আর তোমার প্রশ্নকর্তা তোমার কাছে কি প্রশ্ন চাইবে তুমি জানলেই, কিন্তু হয়তো এখানে গ্রামটা কম বেশি হবে। আমরা এখানে দিছি 80, দিছি 120, দিছি 72, আমি কি এটা নির্দিষ্ট দিছি না, তোমরা যেটাই বলছো সেটাই দিছি। তো এখানেও যে কোনো পরিমাণের ক্ষেত্রে চাইতে পারে। আর এইখানে তোমার যে কোনো একটা মৌলিক পদার্থ থাকতে পারে। খেয়াল রাখবা তার পরমাণু সংখ্যা যাতে 1 হয়, 2 হলে কিন্তু ভিন্ন হবে, এটা আমরা একটু পরে দেখতেছি। এই যে এখানে কিন্তু সবগুলো 1 আছে, এই যে 1 আছে, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমে, বুঝছো কি কথা? তাহলে এইখানে শুধু গ্রামটার পরিমাণটা চেঞ্জ করে দিবে, আর এইখানে শুধু পদার্থটা কি করবে, চেঞ্জ করে দিবে। বাকি সব প্যাটার্ন, সব প্রশ্ন একই রকম থাকবে। বুঝছি আমরা? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এবার যৌগিক পদার্থ দেখি, বলো। পারমাণবিক ভরটা আমাদের জানতে হবে, এবং আমাদের এইখানে এসএসসি সিলেবাসের মধ্যে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর জানলেই হবে, কারণ সিলেবাসটা এর মধ্যেই সীমাবদ্ধ, এর বেশি লাগবে না। মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যায়, তবে 30-এর উপরে যদি কোনো প্রশ্ন দেয়, বোর্ড কোশ্চেন দেখবা, স্কুলের কোশ্চেনগুলো এরকম হতে পারে, স্কুলের কোশ্চেন ছাড়া বোর্ড কোশ্চেনগুলোতে দেখবা, যদি 30-এর উপরে কোনো মৌল দেয় সেখানে সাইডে পারমাণবিক ভরটা লিখে দেয়। বোর্ড কোশ্চেন যারা করে ওনারা 30-এর বাইরে যদি কোনো থাকে, মৌল থাকে, দিয়ে দেয়, বা তার পারমাণবিক ভর হিসাব করতে হয়, তখন তার পারমাণবিক ভরটা সাইডে লিখে দেয়। ওটাতে তোমার কোনো টেনশন নেই, তোমরা 1 থেকে 30 পর্যন্ত পড়বা, ইনশাআল্লাহ এর মধ্যেই এনাফ, এর বেশি লাগবে না। পারমাণবিক ভরটা লাগবে না, অন্য কিছু আরো করতে হবে, কিন্তু পারমাণবিক ভরটা এর বাইরে লাগবে না। বুঝছো কি এটা? এইখানে কোনো সমস্যা আছে? তাহলে এটা বাইরে থেকে করে নিয়ে আসবা। এবার দেখো, খেয়াল করো, এবার মনোযোগ দাও। দেখো এবার আমরা একটা যৌগিক পদার্থের ক্ষেত্রে দেখি। আমাদের অতি প্রয়োজনীয় যে পানি দিয়ে শুরু করি, ঠিক আছে? পানির কত গ্রাম ধরবো বলো তো? কত গ্রাম বলো? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম পানিতে কতটি অণু আছে? বুঝছো? এটা কি যৌগিক পদার্থ না? অণু চাইতে পারে। আবার এইখানে আরো 2 টাইপের কোশ্চেন হতে পারে, একবারে শিখাই দেই, এদিক মনোযোগ দাও। আরো 2 টাইপের কোশ্চেন এখানে হতে পারে, একবারে সব শিখাই দেই। 1 নম্বর প্যাটার্ন থাকতে পারে এরকম, 2 নম্বর কোশ্চেনটা থাকতে পারে ওই 20 গ্রামেই বললো 20 গ্রাম পানিতে কতটি, এবার অণু না আছে, তোমার কাছে চাইলো যে কতটি পরমাণু আছে, কতটি পরমাণু আছে, এটা চাইলো। বুঝছো কি? এটা চাইতে পারে। আবার এভাবে বলতে পারে 20 গ্রাম পানিতে, 20 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন আছে, শুধু হাইড্রোজেনের পরিমাণটা চাইতে পারে। আবার বলতে পারে 20 গ্রাম পানিতে কতটি অক্সিজেন আছে। এই কয়টা প্রশ্ন তোমার এই যৌগ, পানি যৌগ বা যে কোনো যৌগিক পদার্থ হোক, সেখান থেকে বলতে পারে। বুঝছো কিনা বলো? তাহলে প্রশ্নের প্যাটার্নটা যদি বুঝি, আমাদের অ্যান্সার করা কিন্তু সহজ হবে। হ্যাঁ, খেয়াল করে দেখো, তোমাকে প্রশ্ন বলতে পারে যে 20 গ্রাম পানিতে, যেহেতু এটা যৌগিক পদার্থ বা অণু, কতটি অণু আছে, এটা তোমাকে প্রশ্ন করতে পারে। আবার তোমাকে প্রশ্ন করতে পারে যে এখানে এর ভিতরে অণু হলেও বা যৌগ হলেও এরা তো মৌলিক পদার্থ বা পরমাণু দিয়ে গঠিত, তাই না? তাহলে কতটি পরমাণু আছে সেটাও তোমার কাছে চাইতে পারে। বুঝছো? আবার পরমাণুগুলো তো ভিন্ন ভিন্ন, একই তো না। তাহলে ভিন্ন ভিন্ন যেহেতু আছে, তাহলে ভিন্ন ভিন্ন যেটা আছে সেটার কতটা আছে। যেমন এখানে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন কতটা আছে। তারপরে হলো কি অক্সিজেন আছে, তার মানে কি অক্সিজেন কতটা আছে, তোমার কাছে ভিন্ন ভিন্ন করে চাইতে পারে। প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করুক, তুমি যদি বের করার সিস্টেমটা জাস্ট জানো, তোমার কাছে কোনো ব্যাপারই না। আমি বলছিলাম মৌলিক পদার্থ হলে পারমাণবিক ভর লিখবা, আর যৌগিক পদার্থ হলে কি লিখবা? আণবিক ভর লিখবা। তাহলে দেখো H2O পানি, এর কি ভর বের করব? আণবিক ভর। এর কি ভর বের করব? আণবিক ভর। দেখো আণবিক ভর বের করার একটা সিস্টেম আমি বলছিলাম, সেটা কি?
যে মৌল থাকবে যে পরমাণু থাকবে তার ভর লিখবা, গুণন পরমাণু যতটা থাকবে সেটা, তাই না? প্লাস এরপরে বাকিগুলো ওইভাবেই দিবা। এর ভর কত? এখানে 16, এর পরমাণু কোনটা কয়টা? একটা। তাহলে এখন হিসাব করে দেখো তো, 2 আর 16 যোগ করলে কত হচ্ছে? 18। তো এই 18কে কি করব? কি করব? গ্রাম এককে প্রকাশ করব। গ্রাম এককে প্রকাশ করলে আমরা কি লিখতে পারবো? 1 মোল। কি লিখতে পারবো? 1 মোল। আর 1 মোল মানে আমরা কতটি জানি বলো? এতটি জানি না? এতটি জানি না? আচ্ছা বলো তো, এটা কি অণু না বা যৌগিক পদার্থ না? তাহলে এখানে কি লিখতে হবে? অণু। বুঝছো? বুঝছো সবাই? হ্যাঁ, এখন এটাকে আমরা কি করব? ঐকিক নিয়মে সাজাবো। দেখো তো কি দেয়া আছে আর কি চাইছে, এটাকে দেখবা। গ্রাম দেওয়া আছে আর কি টি চাইছে। টি অণু তো, কিন্তু কতটি চাইছে না, প্রশ্ন করছে না? তাহলে দেয়া আছে গ্রাম, চাইছে টি। আমরা যেটা বললাম একটু একটু আগেই বললাম যে ঐকিক নিয়মে সাধারণত যেটা করতে হয় সেটা হলো কি, যেটা চায় সেটাকে ডান দিকে রাখতে হয়, আর যেটা দেয়া থাকে সেটাকে কোন দিকে রাখতে হয়? বাম দিকে রাখতে হয়। তাহলে আমাদের এখানে পরিমাণ দেওয়া আছে গ্রাম, তাহলে আমরা এইখানে যে গ্রাম পরিমাণটা, এই যে এটাকে রাখবো কোথায়? বাম দিকে। আর টিটাকে রাখবো কোন দিকে? ডান দিকে। তাহলে দেখো এখান থেকে আমরা সাজাবো 18 গ্রামে কতটি? 6.031 × 10⁻23 টি। তাহলে এখন আমরা ঐকিক নিয়মে সাজাবো। কি লিখবো? 18 গ্রাম। 18 গ্রাম কি পানি না? 18 গ্রাম পানি না? 18 গ্রাম পানিতে আছে। 18 গ্রাম পানিতে আছে কতটি? 6.023 × 10⁻23 টি। কি বলো তো? অণু না? কি বলো? অণু। 18 গ্রাম পানিতে আছে, 6.023 × 10⁻23 টি কি? অণু। তাহলে অতএব ঐকিক নিয়ম, 1 গ্রাম পানিতে আছে, তাহলে কি হবে বলো তো? এটা কি ভাগ হবে না? কারণ আমরা জানি যে কোনো সংখ্যার থেকে যদি 1 ছোট হয় তাহলে ওই সংখ্যাটা নিচে গিয়ে কি হয়? ভাগ হয়। তাহলে 6.023 × 10⁻23 ডিভাইডেড কত হবে? 18। বুঝছো? আচ্ছা, অতএব কত গ্রামের কথা বলছে বলো তো? 20 গ্রাম। তাহলে যে 20 গ্রাম পানিতে আছে, তাহলে কি হবে? 6.023 × 10⁻23, তারপর হচ্ছে কি গুণন কত? 20 হবে, ডিভাইডেড 18। এখন হিসাব করে দেখো এতটি অণু আসবে। দেখো কত আসে। হিসাব করো। 6.69 গুণন 10⁻23, তাহলে এতটি অণু। এতটি অণু। বুঝছো কিনা কও? হিসাব কিন্তু ভুল করিও না, হিসাব কিন্তু আমি করতেছি না, হিসাব ভুল করিও না। এ পর্যন্ত কোনো অসুবিধা আছে? আছে? পারবো আমরা? তাহলে এখন এখানে যদি পানির জায়গায় অন্য কিছু দেয়, আমি একটু আগে যেটা বলছিলাম যে গ্রাম 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এখানে যে কোনো যৌগ, ওখানে ছিল মৌলের কথা, আর এখানে যে কোনো যৌগ, কতটি চাই তোমরা এখন পাবা কিনা কত দেখি। তাহলে যে কোনো, শুধু পানি না, যে কোনোর জন্য। তাহলে তোমরা একটা বাড়ি কাজ করবা এইরকম টাইপের, এইখানে এই প্রশ্নগুলো দিয়েই করে নিয়ে আসবা। সালফিউরিক অ্যাসিডের করে নিয়ে আসবা। আমি আজকে পানি দিয়ে দেখাইলাম, তোমার বাড়ি থেকে সালফিউরিক অ্যাসিডের করে নিয়ে আসবা। ঠিক আছে? এখানে শুধু কি লিখবা? এই যে পানিগুলোতে কি লিখবা? সালফিউরিক অ্যাসিড। এগুলাতে শুধু চেঞ্জ করে কি লিখবা? সালফিউরিক অ্যাসিড। তাহলে তোমার প্রশ্নটা এরকম হবে, পরিমাণ একই থাক। 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু আছে? 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু আছে? 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন আছে? 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অক্সিজেন আছে? এই পরিমাণটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবা। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, মনোযোগ দাও, এদিকে দেখো, মনোযোগ দাও। দেখো এখন এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমাদের ক্লিয়ার। এবার দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার করব। এটাই শেষ করে দেবো। দেখো দেখো এখন আমরা 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করব। 2 নম্বর প্রশ্নে কি বলছে? কতটি পরমাণু আছে। এবার তোমার কাছে কি অণু চাইছে না পরমাণু? পরমাণু চাইছে। যদি পরমাণু চাই তাহলে এখন কি করতে হবে? আমাদের যে যৌগটা আছে প্রথমত তার আগে আণবিক ভরটা বের করে নিতে হবে। পরমাণু চাক, অণু চাক, এই যে কতটি হাইড্রোজেন আলাদাভাবে চাক, তোমাকে কি করতে হবে? প্রথমত যে যৌগটা দেওয়া থাকবে তার আণবিক ভরটা বের করতেই হবে। তার প্রথম কাজটা আমরা করে ফেলি।
পানি এর আণবিক ভর, পানি এর আণবিক ভর, যেহেতু একটু আগে আমি হিসাব করে দিলাম আর হিসাব করতেছি না, লিখবো 18 গ্রাম। বুঝছো? পানির আণবিক ভর কত গ্রাম? 18 গ্রাম। আর 18 গ্রাম মানে কি আমরা জানি? 1 মোল জানি। কি জানি? 1 মোল। আর 1 মোল মানে আমরা কি জানি? 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 টি কি অণু। বুঝছো? এখন কি তোমার অণু চাইছে না পরমাণু চাইছে? যেহেতু পরমাণু চাইছে তাহলে দেখতে হবে যৌগটাতে কতটি পরমাণু আছে, ওটা হিসাব করার পর নিচে লিখবা পানিতে 2টি হাইড্রোজেন ও একটি অক্সিজেন মিলে মোট কয়টি আছে? মোট কয়টি? মোট 3টি পরমাণু আছে। মোট কয়টি পরমাণু আছে? 3টি পরমাণু আছে। এই কথাটা লিখে দিতে হবে। বুঝছো কি? এই কথাটা তোমাকে আণবিক ভর গ্রামে প্রকাশ করার পরে লিখে দিতে হবে। এখন তুমি কি করবা? ঐকিক নিয়মে সাজাবা। এখন কি করবা? ঐকিক নিয়মে সাজাবা। ঐকিক নিয়মে সাজানোর জন্য আগে দেখতে হবে কি আছে, কি চাইছে। আগের সিস্টেমে গ্রাম আছে, টি চাইছে, তাহলে এই টিটা কি থাকবে ডান পাশে আর গ্রামটা থাকবে কি বাম পাশে। এখন খেয়াল করো, এইখানে শুধু একটু কাহিনী দেখো। 18 গ্রাম, 18 গ্রাম কি পানি, 18 গ্রাম পানিতে আছে। খেয়াল করো, পরমাণু হলে কত হতো? 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 এতটি হতো না? অণু হলে এতটি হতো না? 18 গ্রাম পানিতে এতটি কি আছে? অণু আছে। এখন আমাদের কি পরমাণু বের করতে বলছে না? আমাদের পরমাণু কয়টা টোটাল বের হলো? 3টা। এই যে অণুর সংখ্যা এখানে কয়টা আছে, এই অণুর সংখ্যার মধ্যে যদি তুমি পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে দাও তাহলে অণুটা পরমাণু হয়ে যাবে। কি হবে? পরমাণু হয়ে যাবে। তাহলে এখানে কত দিয়ে গুণ দিব? 3 দিয়ে। টোটাল 3টা না? তাহলে এতটি কি পরমাণু। এতটি কি হলো বলো তো? এতটি কি পরমাণু। অণুর সংখ্যা যদি তুমি পরমাণুতে কনভার্ট করতে চাও তাহলে কয়টা পরমাণু আছে ওই সংখ্যা দিয়ে তুমি কি করবা? জাস্ট অণুর সংখ্যাটাকে গুণ করে দিবা, তাহলে অণুটা কি হবে? পরমাণু হবে। অণুটা কি হবে? পরমাণু হবে। তাহলে আবারও দেখো, যে যে পদার্থই থাক না কেন, যে পদার্থই থাক তার যদি তুমি অণুর সংখ্যার সাথে তার পরমাণুর সংখ্যাটা গুণ করে দাও তাহলে ওই যৌগিক পদার্থের কতটি পরমাণু আছে সেটা বের হবে। বুঝছো? এই জন্য আমরা কি করলাম, 18 গ্রামে অণু আছে আমরা জানি এতটি। যেহেতু অণু আমরা বের করবো না, বের করবো কি পরমাণু, এই জন্য কি করলাম, এই অণু সংখ্যার সাথে পরমাণুর সংখ্যাটা গুণ করলাম, যার ফলে অণুটা কি হয়ে গেল? পরমাণু হয়ে গেল। অণুটা কি হয়ে গেল? পরমাণু। এবার খেয়াল করে দেখো আগের সিস্টেম। অতএব 1 গ্রাম পানিতে আছে, তাহলে কি হবে? 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 গুণন 3 ডিভাইডেড কত? এটা 1 মানে এটা থেকে ছোট না, তাহলে ভাগ হবে 18। বুঝছো? অতএব কত গ্রামের মধ্যে বের করব? কত গ্রামের জন্য? 20 গ্রামের জন্য। তাহলে 20 গ্রাম পানিতে আছে, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে এটা গুণন হবে। 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 গুণন 3 গুণন 20 ডিভাইডেড কত? 18। বুঝছো কিনা কও? তাহলে এখন এটা হিসাব করলে যে পরিমাণটা পাবা এইটা হবে তোমার পরমাণু। এখন আর এটাকে আমরা কি করব না? অণু লিখবো না। বুঝছো কিনা কত? কত আসে? 2.01 গুণন 10 টু দি পাওয়ার 24 এতটি পরমাণু। হিসাব ঠিক করে করিও। দেখো এখন খেয়াল করে দেখো, এইদিকে দেখো, এটা কিন্তু আগেরটার মতোই। যদি এখানে এই 3টা না থাকতো তখন এটা কি হইতো? অণু হইতো। বুঝছো? 3টা না হলে এটা কি হইতো? অণু হইতো। এই 3টা দেওয়ার কারণে অণুটা কি হয়ে গেল? পরমাণু হয়ে গেল। সুতরাং আমাদের যদি যৌগের মধ্যে যদি পরমাণু চাই তাহলে কি করব? অণু সিস্টেমেই লিখবো, জাস্ট অণুর সংখ্যার সাথে পরমাণুর সংখ্যা দিব, দিলেই অণুটা কি হয়ে যাবে? পরমাণু হয়ে যাবে। বুঝতে পারছো কি? কোনো অসুবিধা? আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এই টাইপের যদি কোনো কোশ্চেন হয় আমরা পারবো না? আচ্ছা, এবার সামনের দিন আমরা আরো ইয়াগুলা শিখবো। কেমন? এখানে আমি সবগুলো কিন্তু গ্রাম থেকে অণু বা পরমাণু বের করলাম। এবার পরমাণু থেকে অণু, পরমাণু থেকে গ্রাম, অণু থেকে কত গ্রাম, এগুলা থেকে কিন্তু উল্টা প্রশ্ন আসতে পারে। উল্টা প্রশ্নটা আমরা সামনের দিন দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, এখানে আরেকটা বলে শেষ করে দেই। এখন বলো তো, মোট পরমাণু চাওয়ার কারণে আমরা 3 দিয়ে গুণ করলাম, তাই না? প্রসেস একই। যদি হাইড্রোজেনের কথা বলে কতটি হাইড্রোজেন, তাহলে কত দ্বারা গুণ করবা?
2 দিয়ে, কারণ হাইড্রোজেন দুইটা আছে না, তাহলে এখানে 2 দ্বারা গুণ করবা, তাহলে এই পরমাণুটা কার হয়ে যাবে, তখন এই যে পানিতে কয়টা হাইড্রোজেন আছে হাইড্রোজেনের হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, যদি অক্সিজেনে বের করতে পারে তাহলে কত দিয়ে গুণ করবা, 1 দিয়ে, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করবা, গুণ করলে তোমার কিসের পরিমাণটা আসবে, অক্সিজেনের পরিমাণটা এসে যাবে। কোনো সমস্যা আছে? ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী লেকচার পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।